আজকে আমরা একটা দারুণ ইন্টারেস্টিং আর শক্তিশালী ঐতিহাসিক যুক্তি নিয়ে কথা বলবো। একটা প্রশ্ন যেটা বারবার ইতিহাসে ফিরে আসে, ইরান কি সত্যি বিশ্বের বড় বড় সাম্রাজ্যগুলোর জন্য একটা কবরস্থানের মতো? চলুন এই দাবির পেছনে আসল কারণগুলো কি তা একটু খতিয়ে দেখা যাক। আমাদের এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে অধ্যাপক জিয়াং জুকিনের এই আলোড়ন ফেলা কথাটা। উনি বলছেন, ইতিহাসে এমন একটাও সাম্রাজ্য নেই যা ইরান জয় করতে এসে নিজের শক্তি ধরে রাখতে পেরেছে। এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তো এই ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হলে আমরা মোট 5টা ধাপে এগোব। প্রথমে দেখব ইতিহাসের দিকে, তারপর জানব এর পেছনের খেলার নিয়মগুলো, এরপর দেখব যুদ্ধক্ষেত্রের বাইরের লড়াইটা, আমেরিকার আর্থিক দুর্বলতার জায়গাটা, আর সবশেষে একটা সাম্রাজ্য ঠিক কিভাবে পিছু হটে। আচ্ছা, এই যে এত বড় একটা দাবি, এর পেছনে ঐতিহাসিক প্রমাণ কি আছে? প্রায় 2000 বছর ধরে কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হয়ে চলেছে। চলুন সেই ইতিহাসের পাতা থেকেই একবার ঘুরে আসি। ইতিহাসের দিকে তাকালে কিন্তু অবাক হতে হয়। ভাবুন একবার, আলেকজান্ডার পারস্য জয় তো করলেন, কিন্তু তার মৃত্যুর সাথে সাথেই পুরো সাম্রাজ্যটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তারপর ধরুন রোমানদের কথা, 300 বছরেরও বেশি সময় ধরে চেষ্টা করেও তারা সফল হতে পারল না। এমনকি দুর্ধর্ষ মঙ্গলরাও ইরান দখল করে নিজেরাই ইরানি সংস্কৃতিতে মিশে গেল। আর যদি আধুনিক যুগের কথা বলি, সোভিয়েত ইউনিয়নের মতো পরাশক্তিও কিন্তু উত্তর ইরান থেকে দুবার পিছু হটতে বাধ্য হয়েছিল। প্রতিবারই যেন একই গল্পের পুনরাবৃত্তি। কিন্তু প্রশ্নটা হলো, ইতিহাসে কেন বারবার একই ঘটনা ঘটছে? এটা কি শুধুই একটা কাকতালীয় ব্যাপার? না, একদমই না। এর পেছনে আছে কিছু খুব নির্দিষ্ট কৌশলগত কারণ, যা ইরানকে প্রায় অজেয় করে তুলেছে। তাহলে সেই অজেয় হওয়ার আসল রহস্যটা কি? এর উত্তরটা লুকিয়ে আছে ইরানের সামরিক চিন্তাভাবনার একেবারে গভীরে। ওরা আসলে প্রতিপক্ষের সবচেয়ে বড় শক্তিকেই তার সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত করার একটা বিশেষ কৌশল রপ্ত করে ফেলেছে। চলুন তো সেই সামরিক তত্ত্বগুলো কি তা একটু জেনে নেওয়া যাক। এই স্লাইডটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখুন, সাধারণত যে কোনো যুদ্ধের পিরামিডের ভিত্তি হল বিশাল সংখ্যক পদাতিক সৈন্য, মানে সস্তা আর ফ্লেক্সিবল। কিন্তু আমেরিকার সামরিক পিরামিডটা ঠিক তার উল্টো। এর ভিত্তিটাই হলো অনেক দামি এয়ার পাওয়ার বা বিমান শক্তি। অনেক বিশ্লেষক বলেন এই মডেলটা আসলে যুদ্ধ জয়ের জন্য যতটা না, তার চেয়ে বেশি অস্ত্র কোম্পানিগুলোর বিশাল লাভের জন্য তৈরি করা হয়েছে। এবার একটা সংখ্যার দিকে নজর দেওয়া যাক। আচ্ছা, ইরানের তৈরি একটা ড্রোনের দাম কত হতে পারে? আনুমানিক $50,000। এই সংখ্যাটা শুধু মনে রাখুন, কারণ পরের স্লাইডে এর আসল মজাটা বোঝা যাবে। আর সেই $50,000 ড্রোনটাকে ধ্বংস করতে আমেরিকার একটা ইন্টারসেপ্টর মিসাইলের মিনিমাম খরচ কত জানেন? $30 লাখ। হ্যাঁ, ঠিকই শুনছেন, সর্বনিম্ন $30 লাখ। এই ব্যাপারটাকে বলা হয় অ্যাসিমেট্রিক কস্ট এক্সচেঞ্জ, মানে খরচের একটা বিশাল ফারাক। প্রত্যেকটা অ্যাকশনের জন্য আমেরিকাকে ইরানের চেয়ে কমপক্ষে 60 গুণ বেশি টাকা খরচ করতে হচ্ছে। এবার ভাবুন তো, ইরান যখন একসঙ্গে শত শত ড্রোন পাঠায়, তখন এই বিপুল খরচ একটা শক্তিশালী সাম্রাজ্যের কোষাগার খালি করে দেওয়ার জন্য যথেষ্ট। এটাই কিন্তু ইরানের সবচেয়ে বড় একটা কৌশল। কিন্তু এই বিশ্লেষণ বলছে, আধুনিক যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই নয়। ইরান এই লড়াইটাকে এমন কয়েকটা লেভেলে নিয়ে গেছে, যা সাধারণ যুদ্ধক্ষেত্রের চেয়েও অনেক বেশি জটিল আর কার্যকরী। এখানে 4টা লেভেলের কথা বলা হচ্ছে: সরাসরি সামরিক লড়াই, অর্থনৈতিক চাপ তৈরি করা, রাজনৈতিকভাবে মিত্র দেশগুলোর মধ্যে ফাটল ধরানো, আর সবশেষে মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে নিজেদের পক্ষে একটা ন্যারেটিভ বা বয়ান তৈরি করা। আমেরিকা যেখানে শুধু প্রথমটার উপর জোর দেয়, ইরান সেখানে এই 4টা মাত্রা নিয়েই একসাথে খেলে। এই স্লাইডটা দেখলে দুপক্ষের চিন্তাভাবনার পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে আমেরিকা চায় শুধু সামরিক শক্তি দিয়ে ইরানকে কাবু করতে, আর আশা করে যে বাকি সবকিছু এমনি ঠিক থাকবে। অন্যদিকে ইরান তার সামরিক শক্তিকে ব্যবহার করে বিশ্ব অর্থনীতিতে একটা ধাক্কা দেয়, আমেরিকার বন্ধু দেশগুলোর মধ্যে বিভেদ তৈরি করে, আর সারা দুনিয়ায় জনমত নিজেদের দিকে নিয়ে আসার চেষ্টা করে। বলুন তো, কে বেশি স্মার্টলি খেলছে? এখন আমরা আসব সেই পয়েন্টে যেটা আমেরিকার গ্লোবাল পাওয়ারের একেবারে মূল ভিত্তি, আর ইরান ঠিক সেই জায়গাতেই আঘাত হানছে বলে মনে করা হয়। পেট্রোডলার সিস্টেম নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা কিন্তু বেশ সহজ। এর মানে হলো সারা দুনিয়ায় তেল কেনাবেচা হয় আমেরিকান ডলারে। এর ফলে ডলারের চাহিদা সবসময় তুঙ্গে থাকে, আর এটাই আমেরিকাকে তার বিশাল সামরিক খরচ সহ অন্যান্য খরচ চালাতে সাহায্য করে। এক কথায়, এটা আমেরিকার অর্থনৈতিক শক্তির প্রধান ইঞ্জিন। আর এখানেই হরমুজ প্রণালীর আসল খেলা। বিশ্বের মোট তেলের প্রায় 20%, মানে 5 ভাগের 1 ভাগ এই ছোট্ট একটা জলপথ দিয়ে যায়। আর এই প্রণালীটা কার্যত ইরানের নিয়ন্ত্রণে।
তো যখন ইরান এই হরমুজ প্রণালীর ওপর নিজের কন্ট্রোল দেখায় তখন কি হয়? এটা সরাসরি পেট্রোডলার সিস্টেমের বিশ্বাসযোগ্যতার ওপর একটা বড় আঘাত হানে। উপসাগরীয় ধনী দেশগুলো যারা এই সিস্টেমের মূল অংশ, তারা নিজেদের খাদ্য আর পানির নিরাপত্তা নিয়ে ভয় পড়ে যায়। আর যদি তারা আমেরিকাকে সমর্থন করা বন্ধ করে দেয় আর তাদের তেল বিক্রির ডলার মার্কিন অর্থনীতিতে বিনিয়োগ না করে, তাহলে আমেরিকার পুরো আর্থিক কাঠামোই ভেঙে পড়তে পারে। এটা অনেকটা ডোমিনো এফেক্টের মতো, একটা পড়লে বাকিগুলো পড়তে শুরু করবে। তাহলে এর শেষটা কি? এই পুরো খেলার শেষ পরিণতিটা কি হতে পারে? এই বিশ্লেষণ অনুযায়ী এর ফলাফলটা কেমন দাঁড়াবে? এখানে কিন্তু বলা হচ্ছে না যে আমেরিকা সরাসরি যুদ্ধে হেরে যাবে, বরং বলা হচ্ছে তারা পিছু হটতে বাধ্য হবে। কারণ যুদ্ধের খরচটা চালাতে চালাতে এমন একটা জায়গায় পৌঁছাবে যেখান থেকে আর এগোনো সম্ভব হবে না। ঠিক যেমনটা ভিয়েতনামে বা আফগানিস্তানে হয়েছিল, শেষ পর্যন্ত তাদের পিছু হটতে হয়েছিল। আর এই কথাটাতেই যেন পুরো আলোচনার সারমর্ম লুকিয়ে আছে। ইতিহাসে বড় বড় সাম্রাজ্যগুলো কোনো একটা ভয়ঙ্কর যুদ্ধে হেরে গিয়ে ধ্বংস হয়নি। তাদের পতন হয়েছে নিজেদের সাম্রাজ্য টিকিয়ে রাখার বিশাল খরচের বোঝায়, যা তারা আর বহন করতে পারছিল না। তাহলে আবার সেই পুরনো প্রশ্নটাতেই ফিরে আসি। ইতিহাস এবং বর্তমানের এই কৌশলগত বিশ্লেষণ কি এটাই প্রমাণ করে যে ইরান সত্যি সেই জায়গা যেখানে এসে বড় বড় সাম্রাজ্যগুলোর যাত্রা থেমে যায়? উত্তরটা হয়তো ভবিষ্যতই দেবে।